আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সিসির চূড়ান্ত ভাষণ আগামীকাল, পরশুই তফসিল ঘোষণা। অসুস্থতা বোধ করায় এজলাস ত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০। মাদারীপুরের শিবচরে স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঘৃণা তৈরি করতে হবে, জোর দিলেন ড. সালেহুদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সিসির চূড়ান্ত ভাষণ আগামীকাল, পরশুই তফসিল ঘোষণা। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার সিসির ভাষণ চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আজ অথবা আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে তফসিল ঘোষণা উপলক্ষে সিসির ভাষণ দারুণ এবং সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। ইসি সচিব জানিয়েছেন, ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হয়েছে। রেকর্ডের জন্য 10ই ডিসেম্বর তাদের ডাকা হয়েছিল এবং কখন রেকর্ড করা হবে তা কমিশন জানিয়ে দিয়েছে। সূত্র থেকে আরও জানা যায়, 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে এবং 12ই ফেব্রুয়ারি হতে পারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে 8 এবং 10ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। নির্বাচন কমিশন ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে। তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে। নির্বাচন কমিশন কর্মকর্তারা আরও জানিয়েছেন, 10ই ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিসি এবং অন্য নির্বাচন কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সিসির ভাষণ ও নির্বাচনের তফসিল প্রচার করা হতে পারে বলে জানানো হয়েছে। জনগণের মনে এখন একটাই প্রশ্ন, কবে ঘোষণা হবে সেই বহু প্রতীক্ষিত নির্বাচনের তারিখ? দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নির্ভর করছে এই ঘোষণার ওপর। দেশের সকল স্তরের মানুষ এই ঘোষণার অপেক্ষায় রয়েছে। শারীরিক অসুস্থতা অনুভব করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার হঠাৎই এজলাস ত্যাগ করেছেন। আজ দুপুর 12টার দিকে চলমান বিচারিক কার্যক্রমের মাঝেই তিনি এজলাস ছাড়েন। ট্রাইব্যুনাল সূত্র থেকে জানা গেছে, হঠাৎ অসুস্থতা অনুভব করায় বিচারককে দ্রুত বিশ্রামে নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রমের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে জিআইসি সেল ও আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক অন্য আসামিদের মামলার শুনানি শুরু হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা এই শুনানি শুরু করেছেন। 3 সেনা কর্মকর্তা হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী। শেখ হাসিনা সহ পলাতক অন্য আসামিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কাবিদ আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুরুল হক। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ দুপুরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি জানা যায়নি, তবে বিস্তারিত জানার পরই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত এসব ঘটনা ঘটছে।
এসব ঘটনা থেকে দেশবাসীকে মুক্ত হওয়ার জন্য আরও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশের প্রতিটি জায়গায় সবকিছু নিয়ন্ত্রণের জন্য কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যেভাবে কাজ করছেন তাতে তিনি সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন। তবে সেখানেই অনেকে বিভিন্নভাবে নানা রকম অপদস্থ করার চেষ্টা করছে। এতদিন ধরে বিভিন্ন জায়গায় যারা প্রভাবশালী ছিল এখনও তারা তাদের সেই প্রভাবকে ধরে রাখার চেষ্টা করছে। এই কারণেই এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এসব প্রভাব বিস্তার করতে যাচ্ছে নতুন করে বিএনপির একটি দল। তাই এই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের মতো এমন ঘটনা ঘটছে। এসব ঘটনার কারণে পুরো এলাকার মধ্যে আবারও থমথমে অবস্থা বিরাজ করছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে বিষয়টি সবাইকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে। মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণীতে পড়ুয়া 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ব্যাপারে মামলা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিন মজুরের 6 বছরের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আজ দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত ওই এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার, বয়স 25, শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিজের ঘরে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়। শিশুটি বাড়ি ফিরে আসলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে শিশুটির কাছে ঘটনা শুনে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। এই ঘটনায় রাতেই শিবচরে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে এলাকাবাসী তখন ক্ষেপে যায় এবং ব্যাপক আকারে গণপিটুনি দিতে থাকে। এই গণপিটুনি খেয়ে অভিযুক্তের অবস্থা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঘৃণা তৈরি করতে হবে, জোর দিলেন ডক্টর সালেহুদ্দিন আহমেদ। ভবিষ্যতে যেন দুর্নীতি আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য যারা দেশ থেকে অর্থ পাচার করে তাদের জন্য দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে সামাজিকভাবে ঘৃণা তৈরি করতে হবে। ডক্টর সালেহুদ্দিন আহমেদ এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, যারা অর্থ পাচার করে তাদের সঙ্গে কেউ আত্মীয়তা বা সম্পর্ক রাখবে না, তাদেরকে সবাই ঘৃণা ভরে দেখবে, যেমনটা আমরা দেখেছি মির্জাফরকে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ যেমন মির্জাফরকে ঘৃণা ভরে দেখে, তার মতো লোক দেশের জন্য অত্যন্ত পাপিষ্ঠ এক ব্যক্তি, ঠিক তেমনি যারা যারা এদেশের অর্থ পাচার করে তাদেরকেও তেমনভাবে ঘৃণার চোখে দেখতে হবে, তাহলে দেশে হয়তো সবকিছু ঠিক হতে পারে। এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং এই অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অনিবার্য। দেশের প্রতিটি নাগরিককে এই বিষয়ে সচেতন হতে হবে এবং এমন অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল দেশীয় খবর 24-এর আজকে।